আসসালামু আলাইকুম সবাইকে 16 ডিসেম্বরের রক্তিম শুভেচ্ছা দিয়ে আমি আমার প্রথম ভিডিও শুরু করছি। আমার নাম সোহেল। আমি 2 দশক দেশে বাইরে আছি, সিডনিতে থাকি। এবং এই ভিডিওগুলোতে আমার এই ব্লগগুলোতে বাংলাদেশ এবং বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের অবস্থান এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভাবলাম অনেকদিন যাবতই ভাবছি ভিডিও তৈরি করব, বিশেষ করে 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমরা যারা দেশে বাইরে থাকি তারাও বিশেষভাবে উদ্বিগ্ন, এবং সেটার উপর ভিত্তি করে ভিডিও তৈরি করার জন্য চিন্তা করছিলাম। তবে আজকেই শুরু করছি, একটু দেরি হয়ে গেল। তবে আশা করব ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। আজকের এই ভিডিওর আমি টপিক নির্ধারণ করেছি বাংলাদেশে ভারতের যে নগ্ন হস্তক্ষেপ এবং ফেক মিডিয়া এবং ফেক ভিডিওর যে প্রপাগান্ডা মেশিন ভারতের পশ্চিমবঙ্গ এতদিন চালিয়েছে এবং আজও চালাচ্ছে, সেই বিষয়ে, এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পক্ষে অবস্থান এবং বর্তমান সরকারের বিপক্ষে অবস্থানের কারণ, সেটা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আমার সাথেই থাকুন। আজকে 1971-এর যে 16 ডিসেম্বর, সেই সেই দিনটি চলে এসেছে। আজ প্রায় আমরা 54-53 বছর পার করে দিয়েছি। সেই দিন আমাদের জন্ম হয়নি তখন, কিন্তু আমরা যতটুকু বুঝতে পেরেছি এই দিনে আমাদের দেশ একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে আবির্ভূত হয়েছে, এবং সে থেকে আমাদের এই পথ চলা শুরু হয়েছে। এবং সেই পথ চলাতে ভারত আমাদেরকে সহায়তা করেছে, সেটা অনস্বীকার্য। আমাদেরকে ট্রেনিং দিয়ে, আমাদেরকে অস্ত্র দিয়ে, আমাদের রিফিউজিদের আমাদের রিফিউজিকে তাদের দেশে অবস্থান করতে দিয়ে, থাকতে দিয়ে তারা অবশ্যই সহায়তা করেছে। কিন্তু আপনাদেরকে এই কথা বলে দিতে চাই, স্পেশালি পশ্চিমবঙ্গের লোকদের বলে দিতে চাই, আমাদের বাংলাদেশ সম্পর্কে অনেকেরই এখনও স্পেশালি পশ্চিমবঙ্গের এবং ভারতের অন্যান্য রাষ্ট্রে একটি ভুল ধারণা রয়ে গেছে। সেই ধারণাটি এখনও তাদের মনে গ্রথিত এভাবে আছে যে আমরা 71-এ যে অবস্থান ছিল, আমাদের যেরকম ভিখারির মতো বেশে বাংলাদেশের দরিদ্র পিষ্ট লোকজন ভারতে অবস্থান নিয়েছিল, তাদের মনে সেই চিত্রই অবস্থান করছে। সেটা ভারতের ক্ষেত্রেও এবং পশ্চিমাদের ক্ষেত্রেও একই জিনিসই প্রযোজ্য। কিন্তু বাংলাদেশ যে বর্তমানে সেই অবস্থানে নেই, সেটা তাদের মনে কতটা চিত্রিত আছে। স্পেশালি যারা ততটা শিক্ষিত নয় এবং ততটা কালচার নয়, তারা হয়তো এই বিষয়গুলি জানে না। বাংলাদেশের অগ্রগতির যে বাংলাদেশের অগ্রগতির যে চিত্র, সেটা তারা হয়তো জানে না। এবং ভারতে যে প্রপাগান্ডা চালানো হয়, ভারতবাসীরা স্পেশালি আমেরিকাতেও যে একই জিনিসই হয়। আমেরিকার মতো বড় দেশ যেখানে 50টি স্টেট আছে, তারা তাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে। সেক্ষেত্রে বিশ্ব রাজনীতিতে তারা মাথা ঘামায় না, আর ঘামানো সম্ভব নয়। ভারতের ক্ষেত্রেও সেটা অনেকটা প্রযোজ্য। ভারত নিজেই 20 স্টেট তাদের দেশে রয়েছে, তারা নিজেদের ভিতরেই প্রচুর ঝামেলা রয়ে থাকে। আমরা সেটা জানি। তাদের প্রায় 2000 এথনিসিটি রয়েছে, এবং 50টির মতো রিলিজিয়ন রয়েছে এবং ভাষা রয়েছে। সেক্ষেত্রে এটা বাংলাদেশের মতো নয়, একটা ইউনিক দেশ। বাংলাদেশে কিছু সংখ্যক উপজাতীয়, যারা সংখ্যায় খুবই কম, তাদেরকে বাদ দিলে বাংলাদেশ আসলে একটি ইউনিক দেশ, যেখানে একই জাতিগোষ্ঠীর লোক সবাই। কিন্তু ভারতে সেটা নয়। ভারতে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোক আছে, সেটা একটা ভীষণ রকম কেওটিক কান্ট্রি।
এবং তারা নিজেদেরকে নিয়ে তারা তাদের রাজনীতিতে তারা ব্যস্ত থাকে, কে কি বলল, কোন দেশের কোন স্টেটের প্রিমিয়ার কি বলল সেটা নিয়ে তারা ব্যস্ত থাকে, এবং সেক্ষেত্রে আমাদেরকে নিয়ে তাদের ব্যস্ততা তেমন একটা থাকার কথা নয়। এবং আমাদের সম্পর্কে ভারতের মিডিয়াগুলিতে যেভাবে প্রচার করা হয়, বর্তমানের বিজেপি যেটা প্রচার করে যে বাংলাদেশিরা এসে ঢুকে যাচ্ছে, এরা একটা টার্মাইট, দিস কাইন্ড অফ থিং, বা আমাদের দেশে জব নেই, ভারতে আসে জবের জন্য, এই যে প্রপাগান্ডা তারা চালাচ্ছে এটা আসলে তাদের নিজস্ব বেনিফিটের জন্য। কিন্তু যে প্রপাগান্ডা আমাদের ভারতের মিডিয়াগুলো ছড়াচ্ছে, সাধারণ জনগণকে সেটা বিদ্যমান করার ক্ষমতা নেই এবং তাদের সে সময়ও নেই। সুতরাং তারা আমাদের সম্পর্কে একটা ধারণা যে বাংলাদেশে হয়তো ভারতের থেকে অনেক পিছিয়ে, অথবা আমরা সেই 1971 সালের মতোই রয়ে গেছি, আমাদের লোকজন সেরকম নগ্ন পায়ে হাঁটে, এক কাপড়ে চলে, কিন্তু আমাদের পরিস্থিতি যে ভারতের থেকে অনেক ডেভেলপ করেছে সে কথা বলতে তাদের দ্বিধা হয়। অবশ্যই দ্বিধা হওয়ার কথা, কারণ আমরা বিগত 20 বছরে যতটুকু ডেভেলপ করেছি তারা 1947 স্বাধীন হওয়ার পর থেকে আমরা যেভাবে তাদেরকে ক্যাচ আপ করেছি, এবং স্পেশালি এই বিগত কয়েকদিনে তাদেরকে ওভারটেক করেছে অনেক দিক দিক, স্পেশালি শিশু মৃত্যুর হার, আমাদের যে আমাদের যে লংগিভিটি সেটা তাদের থেকে অনেক বেড়েছে। আমাদের অলমোস্ট উই আর ক্যাচিং আপ অন আমাদের যে লিটারেসি, সেগুলিতে খুবই কাছাকাছি। কিন্তু আমাদের যে বড় অর্জন সেটা হলো আমাদের মেয়েদের কর্মক্ষেত্রে যোগদান, সেটা ভারত থেকেই বেশি। আমরা যদিও একটা মুসলিম প্রধান দেশ, তারপরে সেক্ষেত্রে আমাদের মেয়েদের কাজে যে যোগদানের সেটা ভারতের থেকে অনেক বেশি, এবং সেটা আসলে একটা একটা প্রাইডের বিষয় বাংলাদেশিদের জন্য। এবং সেটা তারা সহজভাবে যারা জানে তারা জানে, এবং কিন্তু অধিকাংশ ভারতীয়ই আমার ধারণা এ বিষয়ে অবগত নয়, এবং এদেরকে সহজেই আপনি এই মিডিয়া, তারা যা তাদের দেশে মিডিয়াতে যা দেখে, স্পেশালি এই গদি মিডিয়াতে যা দেখানো হয় সেটাই তাদের ভিতরে থাকবে, এটাই স্বাভাবিক। কারণ তারা নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে। আমাদের মতো যারা বাংলাদেশ বা ছোট দেশগুলিতে জন্ম নেয় তাদের কিন্তু সারা বিশ্ব সম্পর্কে জানতে হয়, এবং বড় দেশগুলিতে আপনি রাশিয়ায় যান, তারা কিন্তু তাদের নিজেদের নিয়ে ব্যস্ত। ইউএসএ যান, তারা নিজেদের স্টেটে কটা আছে, কোন স্টেটে কী রাজধানী, তারা এমন লোক আছে যারা হয়তো স্টেটগুলি ভালোভাবে ঘুরে দেখেনি, ঘুরে দেখা সম্ভব নয়। আর সেক্ষেত্রে বাংলাদেশিদের জন্য সেই সুযোগটা নেই। আমরা বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষই একে অন্যের পরিচিত, আত্মীয় এবং ঘনিষ্ঠ, আমাদের সেই অসুবিধাটা হয় না। কিন্তু তারা সেই তাদের মিডিয়াতে যেটা ফ্যাট করা হচ্ছে সেটা খেয়েই তারা ভাবছে যে বাংলাদেশের অবস্থা এই, বাংলাদেশে সত্যি হয়তো জবের জন্য ইন্ডিয়াতে আসছে, কিন্তু সত্যটা হচ্ছে যে বাংলাদেশে ভারতীয়রা চাকরি করছে, এবং ভারতের সরকারই সেটা বলছে যে বাংলাদেশ থেকে তারা $10 বিলিয়ন প্রতি বছর নিয়ে যাচ্ছে। এবং জাস্ট রিসেন্টলি আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা সেটা বলেছেন যে তাদেরকে অবৈধভাবে যারা আসেন তাদেরকে ধরা হবে, এবং সেটা খুবই ভালো বিষয়। কারণ আমাদের দেশের ছেলেরাই চাকরি পাচ্ছে না, সেক্ষেত্রে বিদেশিদের কীভাবে চাকরি দেওয়া হচ্ছে। যদি তারা তাদের যে যোগ্যতা, বিদেশিদের যোগ্যতা প্রয়োজন থাকে, অবশ্যই তাদেরকে নেবে। আমাদের শিল্প প্রতিষ্ঠানকে চালু রাখতে সেটা দরকার, কিন্তু আমাদের শিল্প প্রতিষ্ঠানের মালিকদেরকে আমাদের ছেলেদেরকে ইন্টার্নশিপের মাধ্যমে যোগ্য করে তোলার জন্য যে চেষ্টা সেটা চালিয়ে যেতে হবে। চলুন, ভারতের এই প্রপাগান্ডার পিছনে কি কারণ, বর্তমানে প্রপাগান্ডা চালানোর পিছনে কী কারণ, এর প্রধান কারণ বলে আমি মনে করি ভারতের যে আদানি গ্রুপ এবং এইসব বাংলাদেশের যেসব তথাকথিত প্রয়াত সরকারের মন্ত্রীবর্গ এবং বড় বড় রাজনীতিবিদরা সব ভারতে পালিয়েছেন, এবং তারা এদেরকে মিলিয়নস অফ ডলার ফিট করছে যাতে এই নিউজগুলি চালানো হয়, বাংলাদেশকে অস্থির করা যায় এবং তারা সেটার ফায়দা নিতে পারে। এবং আপনারা জানেন যে আদানি গ্রুপ যেভাবে বাংলাদেশকে একটা আনফেয়ার ট্রিটি করে আমাদের সাথে যে চুক্তি করে বিদ্যুৎ সরবরাহ করছে, সেটা কতটুকু তারা ভালোভাবে জানে যে আমরা সেই চুক্তি থেকে বেরিয়ে আসবো। এবং এইসব অনেক বিষয় আছে যেগুলি
আদানি গ্রুপ এবং অ- এদের মতো বিলিয়নিয়াররা ভারতের রাজনীতিতে নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে বাংলাদেশ তো আসলে অনেক ছোট প্রেক্ষাপট। আমার ধারণা এই বিষয়গুলি ভারতের প্রপাগান্ডা চালানোর প্রধান কারণ। তো আজকের ভিডিও বেশ লম্বা হয়ে যাচ্ছে, আমি আর ভিডিও লম্বা করব না। আপনাদের এই ভিডিও ভালো লাগলে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।